কলকাতা থেকে 69 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে চলে এসেছি দশঘরা জমিদার বাড়ি বিশ্বাস বাড়ির ঠিক সামনে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার অন্তর্গত দশঘরা জমিদার বাড়িতে। আমি এই মুহূর্তে রয়েছি গোপীনাথজিউর মন্দিরের ঠিক কাছে, আর কাজগুলো দেখুন, পুরো মন্দির জুড়ে রয়েছে টেরাকোটার কাজ। অনেকেই এই কাছেরই বাড়িতে যে শুটিং হয়েছিল, অর্থাৎ গৌরী এলো যে মেগা সিরিয়াল, তার শুটিং হয়েছিল এই কাছেরই বাড়িটাকে নিয়েই। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝিলবাড়ির ঝিলের ঠিক সামনে। এই ঝিলটা তো আপনারা দেখছেন কতটা বড়, সেটা এখনই অনুমান করা যাচ্ছে। এই যে দেখছেন এই বাড়িটার সামনে এত বড় একটা পুকুর, একসময় পুকুরের যে সাইজ অনেকটাই বড় ছিল, আর এটাকে বড় থাকার কারণে একে বলা হয় ঝিল। আর এই যে বাড়ি, সেটাকে বলা হয় ঝিল বাড়ি। সেই সময় যখন মোগলদের আক্রমণ হয়েছিল, মোগলদের আক্রমণে জমিদাররা এই যে জলাশয় বা ঝিল বলতে পারেন, সেই ঝিলের মধ্যে সমস্ত মোহর সম্পত্তি যা যা ছিল সব এই জলের তলায় লুকিয়ে রেখে দিয়েছিলেন। একটা জিনিস চলুন আপনাদেরকে বলি, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, গুড মর্নিং দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার অন্তর্গত দশঘরা জমিদার বাড়িতে। বর্তমানে আমি রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে দশঘরা জমিদার বাড়ি আমি কী করে যাচ্ছি, যেতে কত টাকা ভাড়া পড়ছে, কি রয়েছে সেখানে, যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিও জুড়ে। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো চলুন ভিডিওটা স্কিপ না করে শুরু করা যাক। আপনারা বলতে পারেন আমার ভিডিওর প্রাণকেন্দ্র হয়ে গেছে হাওড়া স্টেশন, কারণ আমাকে হাওড়া স্টেশন থেকেই এদিক ওদিক যেতে হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার টিকিট কেটে নিয়েছি। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ভাড়া পড়লো আপ ডাউন 15-30 টাকা করে জন প্রতি। এখান থেকে আগে ট্রেন ধরবো, ট্রেন ধরে সোজা চলে যাবো তারকেশ্বর। চলুন এগিয়ে যাওয়া যাক। যেহেতু আজকে অফিস ডে, সেই জন্য হাওড়া স্টেশনের কিছুটা অবস্থা এইরকম, প্রচুর মানুষজনের আনাগোনাও রয়েছে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বরে 10:35 হাওড়া গোঘাট লোকাল। এই গোঘাট লোকাল ধরে আমরা সোজা চলে যাব তারকেশ্বর। তো চলুন কী করে যাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। হাওড়া থেকে তারকেশ্বর অবধি 57 কিলোমিটার পথে পড়বে 19টা স্টেশন, সময় লাগবে 1.5 ঘন্টা মতো। আমাদের ট্রেন নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া গোঘাট লোকালে।
ঘড়িতে সময় এখন 12:10 আর হাওড়া থেকে 57 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তারকেশ্বরে। এইখান থেকে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে ট্রেকার এবং বাস রয়েছে সেইগুলো ধরে সোজা চলে যাব আমরা 10 ঘোড়া। বাইরে গিয়ে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কী করে 10 ঘোড়া পৌঁছাচ্ছি আজকের গন্তব্যস্থল। চলুন বাইরে তাহলে যাওয়া যাক। তারকেশ্বরে আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা এলে এখানে একটা এসকেলেটার রয়েছে, এসকেলেটার দিয়ে আমরা সোজা ওভারব্রিজ, এই যে ওভারব্রিজটা দেখছেন, ওভারব্রিজটা ধরে সোজা বেরিয়ে যাব ডান দিকে। এই যে ডান দিকে যে রাস্তাটা গেছে, ডান দিকে গিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে বাস এবং ট্রেকার রয়েছে সেগুলো ধরবো, ধরে সোজা চলে যাব আজকের গন্তব্য 10 ঘোড়া। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। এই যে এখানটায় রয়েছে এসকেলেটার, যাদের পায়ে সমস্যা রয়েছে আর তারা এই এসকেলেটারে উঠবেন। এসকেলেটারে উঠলে আপনাদের কোনো রকম কষ্ট হবে না। এই এসকেলেটারে আমি উঠে গেছি। যেমনটা বলছিলাম, এই এসকেলেটারে উঠে আমরা এখন সোজা বাইরে যাব। বাইরে গিয়ে বাস এবং ট্রেকার দুটোর মধ্যে যেটা হয় একটা ধরবো, ধরে আজকের গন্তব্যে আমরা পৌঁছে যাব। আজকে আমরা যাচ্ছি 10 ঘোড়া জমিদার বাড়ি। তো চলুন যাওয়া যাক বাইরে। আমরা এসকেলেটার থেকে সোজা চলে এলাম। সোজা চলে এসে এই যে রাস্তাটা যাচ্ছি, বাঁদিকে গিয়ে নামবো। বাঁদিকে গিয়ে নামলেই বাস এবং ট্রেকারের স্ট্যান্ড রয়েছে, সেটা ধরে আমরা চলে যাব আজকের গন্তব্য 10 ঘোড়ায়। এই যে এই রাস্তা ধরে সোজা চলে গেলে বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। চলুন। এই যে ওভারব্রিজ দিয়ে সামনে চলে আসতে এই যে রাস্তাটা গেছে, এখান থেকে এই বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব বাস এবং ট্রেকার, যেটা করে আমরা চলে যাব 10 ঘোড়ায়। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। এই রাস্তা ধরে আমরা সোজা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা হলো তারকেশ্বরের বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা দেখব কোন বাস যায় 10 ঘোড়ায়, সেই বাস বা ট্রেকার জিজ্ঞাসা করে নেব, জিজ্ঞাসা করে উঠে যাব। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে। আমার ঠিক পেছনেই রয়েছে 10 ঘোড়া যাওয়ার বাস। এখান থেকে 10 ঘোড়া যেতে সময় লাগে 20 থেকে 30 মিনিট মতো, ভাড়া লাগবে 20 টাকা করে জন প্রতি। আর এখানে প্রত্যেক 20 মিনিট অন্তর করে বাস ছাড়ে। এই যে বাসটা রয়েছে তারকেশ্বর চুচুড়া 10 ঘোড়া ধনিয়াখালি, এই বাসটা করে আজকে আমরা চলে যাব 10 ঘোড়ায়। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি 10 ঘোড়া মোড়। আর এই যে দেখছেন এই জায়গাটা হলো 10 ঘোড়ার মোড়। বাসটা আমাদের নামিছে ঠিক ওখানে, বাসটা দাঁড়িয়ে রয়েছে। আর এই যে রাস্তাটা পার হয়ে চলে গেল, এই রাস্তা ধরে মোটামুটি 7-8 মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব 10 ঘোড়া জমিদার বাড়ি। এই রাস্তা দিয়ে হাঁটতে হবে, মোটামুটি হাতে যেহেতু সময় রয়েছে আমরা হেঁটেই যাব, বেশিক্ষণ লাগবে না। চলুন এগিয়ে যাওয়া যায়। বন্ধুরা, তো আমরা এখন বাজার টপকিয়ে বা বাজার পার করে চলে এসেছি অনেকটাই জমিদার বাড়ির কাছাকাছি। আপনারা যখন এই জমিদার বাড়িতে আসবেন, স্থানীয় কিছু লোকজনদের জিজ্ঞাসা করে নেবেন রায়বাড়ি বা বড় জমিদার বাড়িটা কোথায়। আমরাও এরকম জিজ্ঞাসা করতে করতেই যাচ্ছি। এই রাস্তাটা সোজা যাচ্ছে, সোজা গেলেই আমরা পৌঁছে যাব বড় জমিদার বাড়িতে। তো বন্ধুরা, আমরা 10 ঘোড়া মোড় থেকে মোটামুটি মিনিট 7 হেঁটে এই মুহূর্তে আমরা চলে এসেছি রায়বাড়ি, অর্থাৎ জমিদার বাড়ি। আর আমার ঠিক সামনেই রয়েছে জমিদার বাড়ির বিশাল বড় গেট। তো চলুন আস্তে আস্তে করে আপনাদের সবটাই দেখাবো। আর এই মুহূর্তে একটা ভিক্টোরিয়া স্টাইলের ঘড়ি দেখতে পাচ্ছি, যেই ঘড়িটার আওয়াজ বহু দূর থেকে শোনা যেত। বর্তমানে এগুলো খারাপ হয়ে যাওয়ায় এগুলো এখন আর চলে না। আর যেই মূল তোরণ দিয়ে আমরা এখন প্রবেশ করতে চলেছি, শোনা যায় এই যে তোরণ, এই তোরণটি তদানীন্তন সাহেব অর্থাৎ ম্যাজিস্ট্রেট ছিলেন ব্র্যাডলি ওয়াট সাহেব। ব্র্যাডলি ওয়াট সাহেবের কথায় একদিনে এই তোরণটি তৈরি করা হয়েছিল। আর তোরণের ওপরে দুই ধারে দুটি সিংহ রয়েছে। আর ক্লক টাওয়ারের ঠিক ওপরে, অর্থাৎ ঘড়িটার ওপরে ভিক্টোরিয়া স্টাইলের একটি নারী মূর্তি রয়েছে। একদম ব্রিটিশরা যেই স্টাইলে তোরণ তৈরি করতো, একদম সেই স্টাইলে
এই তোরণটি নির্মাণ করা হয়েছে। দেখুন, অসাধারণ। মূল তোরণ দিয়ে আমরা এখন প্রবেশ করে গেলাম রায়বাড়ির জমিদার বাড়ি। আর এইখানে প্রবেশ করতেই যেটা দেখতে পাচ্ছি, পোস্ট অফিসকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন, 10গড়া সাব পোস্ট অফিস এখানে রয়েছে। আর এছাড়াও এখনও সেই পুরনো দিনের যে জানলাগুলো সেগুলো কিন্তু অক্ষত রয়েছে। আর সামনে সম্ভবত কোনো স্কুল বা কিছু রয়েছে। আচ্ছা, দেখুন, এখানে রয়েছে আনন্দমঠ প্রাইমারি স্কুল, ঠিক পাশেই একটা স্কুল রয়েছে। স্কুল থেকে মোটামুটি একটু এগিয়ে গেলেই জমিদার বাড়ির সংলগ্ন একটা স্কুল রয়েছে। স্কুলটাকে অতিক্রম করে এসে এইখানে একটা বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছি। জমিদারদের সেই সময় পুকুরটা দেখুন কতটা বড়, দেখিয়ে দিলাম। আর দুই ধারে এরকম কিছু বড় বড় গাছ রয়েছে। রাজবাড়ির সংলগ্ন এই রাস্তা ধরে আমরা যদি হেঁটে যাই, দুই ধারে পাইন গাছের সারি রয়েছে, যা অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। আর বিভিন্ন রকম গাছ দিয়ে ভরা দুই দিকের রাস্তা। বেশ মনোরম একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো বন্ধুরা, আমার পেছনে যে একটি বাড়ি দেখতে পাচ্ছেন, সেই বাড়িটা রায় জমিদারদের বাড়ি ছিল এক সময়, আর বর্তমানে এটি ভাড়াতে দেওয়া রয়েছে। একটা জিনিস চলুন আপনাদেরকে বলি, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই যে দেখছেন এই বাড়িটার সামনে এত বড় একটা পুকুর। এক সময় পুকুরের যে সাইজ অনেকটাই বড় ছিল, আর এটাকে বড় থাকার কারণে একে বলা হয় ঝিল। আর এই যে বাড়ি, সেটাকে বলা হয় ঝিল বাড়ি। সেই সময় যখন মোগলদের আক্রমণ হয়েছিল, মোগলদের আক্রমণে জমিদাররা এই যে জলাশয় বা ঝিল বলতে পারেন, সেই ঝিলের মধ্যে সমস্ত মোহর সম্পত্তি যা যা ছিল সব এই জলের তলায় লুকিয়ে রেখে দিয়েছিলেন, যাতে সমস্ত কিছু সংরক্ষিত থাকে, কিছু বেহাত না হয়ে যায়। দেখুন জলাশয়টা। তো দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঝিলবাড়ির ঝিলের ঠিক সামনে। এই ঝিলটা তো আপনারা দেখছেন কতটা বড়, সেটা এখনই অনুমান করা যাচ্ছে। এটা আরও অনেক বড় ছিল। এর সঙ্গে একটা কানেকশান আছে, সেটা কানেকশানটা কি সেটা পরে বলছি। এইখানে জমিদাররা তাদের সমস্ত সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন। মোগলদের আক্রমণে যখন মোগলরা লুটতরাজ করত, সেই সময় তারা যাতে তাদের সম্পত্তি লুট না হয়ে যায়, সেই জন্য এই যে ঝিলের মধ্যে তাদের সমস্ত সম্পত্তিকে লুকিয়ে রেখেছিলেন। বর্তমানে সেগুলো সমস্ত সম্পত্তি সরকারের হাতে গেছে। হয়তো খুঁজলে কিছু কিছু সম্পত্তি আজও পাওয়া যেতে পারে, এখানকার মানুষরা তা বিশ্বাস করেন। আর এই গ্রামের নাম 10গড়া হওয়ার পেছনে যে একটা কারণ, সেটা হলো 10টি গ্রাম নিয়ে এইখানে যে গ্রাম, সেটা নামে এই গ্রাম পরিচিত। অথবা আরেকটাভাবে ওরা বিশ্বাস করে যে এই গ্রামে এই যে ঝিল, এখানে টোটাল 10টা ঘোড়ার মধ্যে সম্পত্তি লুকিয়ে রাখার কারণে এই গ্রামের নাম হয় 10গড়া। চলুন বা অন্য একটা জায়গায় নিয়ে যাই আপনাকে, সেটাও খুব ইন্টারেস্টিং জায়গা। ঝিলের এই যে রাস্তা, পিচ করা রাস্তা ধরে আপনারা হেঁটে এলে এই যে রাস্তাটা মাঠের ভেতর দিয়ে গেছে, এই হলো জমিদারদের একটা বিশাল বড় দিঘি। দেখুন, সুবিশাল দিঘি, কত পানকৌড়ি উড়ে বেড়াচ্ছে। এরও একটা ইতিহাস আছে, চলুন বলছি। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি রায় জমিদার বাড়ির বিশাল দিঘির সামনে। এখানকার লোকমুখে শোনা যায়, যেই ঝিলটা আপনাদের দেখালাম, ওই ঝিলের সঙ্গে এই দিঘির কানেকশান রয়েছে। অর্থাৎ এই দিঘি থেকে ওই ঝিলে একসময় জল পাস হয়ে যেত ওই ঝিলের মধ্যে। বর্তমানে এইখানে মাটি ইত্যাদি প্রভৃতি চাপা পড়ে সেই সুড়ঙ্গটা বন্ধ হয়ে গেছে।
তো চলুন অন্যান্য জিনিসগুলো আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমি আপনাদেরকে জমিদারদের যে ঝিল সেটা আমি দেখালাম, তার পাশাপাশি জমিদারদের যে দিঘি সেটাও আমি আপনাদেরকে দেখালাম। আর এই মুহূর্তে আবার চলে এসেছি ঝিল বাড়ির ঠিক সামনে। আর এই হচ্ছে দেখুন সেই ঝিল বাড়ি, শ্রী শ্রী স্বর্গীয় কৃষ্ণ রায় ঝিল প্রতিষ্ঠাতা শ্রী বিপিন কৃষ্ণ রায় দশঘরা, 29শে বৈশাখ 1320। ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। আর পুরোনো দিনের যেহেতু জমিদাররা, দরজাটা ঠিক এই রকম। আর দেখুন এখানে লেখা আছে ব্র্যাডলি বার্থ বাংলো, অর্থাৎ ব্র্যাডলি সাহেবের একটা বাংলো ছিল এক সময়। দর্শক বন্ধুরা, এই 10ঘরা জমিদার বাড়ি সম্পর্কে নানান মুনির নানা মত রয়েছে। যতটা চেষ্টা করছি আপনাদেরকে তথ্য দেওয়ার। আর বাকি তথ্য আপনাদের যদি জানতে হয়, এর ওয়েবসাইট আছে, আপনারা এর ওয়েবসাইট ফলো করলে বাকি ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন। আমি চেষ্টা করব ডেসক্রিপশানে ওয়েবসাইটটা দিয়ে দেওয়ার, আপনারা সেই ডেসক্রিপশান ফলো করলে ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে জমিদার বাড়ির ঝিল এবং দিঘি দেখানোর পর এই মুহূর্তে চলে এসেছি দোলমঞ্চ বা রাসমঞ্চ। এইটা হলো জমিদারদের দোলমঞ্চ বা রাসমঞ্চ। দেখুন কতটা পুরনো সেটা দেখে বোঝা যাচ্ছে। আর যাতে কেউ গেট টপকাতে না পারে এরকম করাতের মতন কিছু ব্যবস্থা করা রয়েছে। আর ভেতরটা যদি দেখাই ঠিক এরকম দেখুন। আর ওই যে সবুজ রঙের যে গেটটা আপনারা দেখছেন, একটু জুম করি তাহলে বোঝা যাবে। এইখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে ভেতরে, কারণ এটা যেহেতু দোল মঞ্চ, বিকেলবেলা আবার মন্দির খুলবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে জমিদার বাড়ির ঝিল, দিঘি এবং দোলমঞ্চ বা রাসমঞ্চ দেখানোর পর যেইখানে জমিদারদের অস্ত্র তৈরি হতো বা কামারশালা বলতে পারেন, সেইখানে আপনাদেরকে নিয়ে যাই। চলুন, কতটা ঐতিহ্যবাহী সেই জায়গা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এই যে রাস্তা ধরে এখন আমরা চলে এলাম, এই রাস্তা ধরে এই যে ছোটো একটা ঘরের মতন দেখছেন, এই ঘরগুলোয় তৈরি হতো এক সময় জমিদারদের অস্ত্রশস্ত্র। একটু যদি ভেতরে যাই, দেখুন জাস্ট ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, যেহেতু কেউ এখানে থাকে না। ঘরগুলো ঠিক এই অবস্থা এইরকম রয়েছে। এই যে দেখুন, আর এই ঘরগুলো তো আপনাদেরকে দেখালাম, ঘরের ঠিক অবস্থা ঠিক এই রকম রয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেই জিনিসটা না দেখালেই নয়। সেটি হলো এখানে একটি কুয়ো রয়েছে, যে কুয়োর থেকে জল তোলা হতো। কুয়োটা কত প্রাচীন আপনারা সে দেখলে বুঝতে পারবেন। চলুন দেখুন, এখানে একটা কুয়ো আমি দেখতে পাচ্ছি। আর কুয়োটা কতটা গভীর সেটাও দেখা যাচ্ছে। ওই যে নিচে জল দেখা যাচ্ছে দেখুন। এখন কুয়োটা একদমই ব্যবহার হয় না। চলুন আরেক জায়গায় আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমি আপনাদেরকে জমিদারদের ঝিল বাড়ি, দিঘি এবং অস্ত্রাগার বা অস্ত্র যেখানে তৈরি হতো সেই জায়গা দেখানোর পর এই মুহূর্তে আমি বেরিয়ে এলাম। এবং বেরিয়ে আসতেই এই যে বাড়িটা দেখছেন, এটাই হচ্ছে জমিদারদের বাড়ি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই বাড়িটা একমাত্র উৎসবের সময় খোলা হয়, দোল বলুন বা দুর্গাপুজো বা দিওয়ালি বলুন, সেই সময় খোলা হয়। আর লাইন দিয়ে পিলার রয়েছে, পিলারগুলোর ওপরই এই বাড়িটা দাঁড়িয়ে রয়েছে। বেশ ভালো লাগছে ডিজাইনগুলো দেখুন। আর সেকেলে সব কড়িবর্গার ব্যবহার হতো, সেই কড়িবর্গার এখনও নিদর্শন রয়েছে। ওপরে দেখুন ডিজাইনগুলো করা, ডিজাইনগুলো বেশ বোঝা যাচ্ছে এখনও।
আরেকটা জিনিস দেখুন, এখানে দুটো জায়গা রয়েছে যেখানে মানুষজন বসতে পারতেন। আর আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলার, সেটা হলো এই সেই পুকুর যেখানে মহারাজ জমিদারের পোষা কুমির ছিল। বর্তমানে এই রাজবাড়ির ভেতরই কুমিরের একটা খোল, যেটা বলে খোলস বা চামড়া, সেটা রাখা রয়েছে। ওই পাশ থেকে আপনাদেরকে দেখিয়েছি, আর এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখাই, সেই সময় আর্কিটেকচারের ব্যবহারটা আপনারা জাস্ট দেখুন, অসাধারণ। সত্যি আমি দেখে মুগ্ধ হচ্ছি। আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। বেশ ভালো লাগছে। আপনারা এই যে বারান্দাটা দেখছেন, একে বলা হয় ঝুলন্ত বারান্দা। সেকালে যে এই ধরনের বারান্দা ব্যবহার হতো, এই আর্কিটেকচার দেখলেই সেটা বোঝা যায়। বেশ অসাধারণ, বেশ লাগছে কিন্তু দেখতে। আর অনেকগুলো ঘরের দরজা টরজা রয়েছে, আর এগুলো জমিদার বাড়ির অংশ। এই ঘরগুলোয় নিচের একটা ঘরে ভাড়া দেওয়া রয়েছে। রাজবাড়ি বা জমিদার বাড়ি গেট দিয়ে ঢোকার মুখেই ডান দিকে চ্যারিটেবল ট্রাস্টের একটা ডিসপেন্সারি রয়েছে, বিকে রয় চ্যারিটেবল ডিসপেন্সারি, 10 ঘোড়া। 1915 সালে এটা আর কি তৈরি হয়েছিল। রাজবাড়ির মূল তোরণ দিয়ে ঢুকতেই এখানে যে ঘর দেখছেন, এক সময় এই ঘরে নাচঘর ছিল জমিদারদের, মানে বাইজিদের যে নাচ হতো, এই নাচ ঘরে সেরকম ব্যবস্থা ছিল এখানে ওপরের ঘরগুলোতে। বন্ধুরা, আমি আপনাদেরকে রায়বাড়ির সমস্ত কিছু দেখালাম। আর আপনারা যদি পুজোর সময়, অর্থাৎ দুর্গাপুজো, দেওয়ালি বা কোনো দোল উৎসবে যদি আসেন, তবেই একমাত্র ভেতরে প্রবেশ করতে পারবেন। আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না, কারণ যেহেতু এখন কোনো অকেশান নেই। এরপর আমি আপনাদেরকে নিয়ে যাব বিশ্বাস জমিদার বাড়ি। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে সোজা হাঁটলে আমরা পৌঁছে যাব বিশ্বাস জমিদার বাড়ি। চলুন এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রায় জমিদার বাড়ির সমস্ত কিছু ঘুরিয়ে দেখালাম। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি বিশ্বাস জমিদার বাড়ি। আর সামনেই রয়েছে বিশাল বড় মাঠ, এই যে মাঠ। আর এই মাঠের ঠিক সামনেই রয়েছে মুখ্য তোরণ। তোরণের ওপর দেখতে পাচ্ছি সিংহ রয়েছে, অর্থাৎ এটা সিংহ দুয়ারও বলা যায়। জুম করে আপনাদেরকে দেখাই, দেখুন। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন বিশ্বাস জমিদার বাড়ির একদম কাছে। বিশ্বাস জমিদার বাড়ির কাছাকাছি আসতে এখানে যেটা দেখতে পাচ্ছি, বিশ্বাস জগদ্ধাত্রী মন্দির রয়েছে। এই যে এটা হলো বিশ্বাস জগদ্ধাত্রী মন্দির, এখানে জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। আর এই যে ঝিল বা দিঘিটা দেখছেন, এটাকে বলা হয় গোপীসাগর। এখানের সুপ্রাচীন গোপীনাথ মন্দিরের নামানুসারে এই দিঘির নাম হয়েছে গোপীসাগর। আর এই আমরা তোরণ দিয়ে ঢুকছি, তোরণের ওপর বিশাল সিংহের একটা মূর্তি তো রয়েছে। এর নির্মাণ কার্য দেখুন কতটা অসাধারণ। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি জলসাঘরের দিকে। একে অপভ্রংশভাবে সাগর বলেও ডাকতেন এই সময়ের জমিদাররা। দেখুন কতটা অপূর্ব
লাগছে এখান থেকে। তো এই কাছারি বাড়ি দেখার পরে আপনারা এই যে সাদা বিল্ডিংটা দেখছেন, স্থাপত্য বলতে পারেন, এটা হলো রাসমঞ্চ। রাসমঞ্চের ঠিক পাশেই রয়েছে দোলমঞ্চ। এই রাসমঞ্চ এবং দোলমঞ্চ রাসের সময় এগুলো বেশ সুন্দর করে সাজানো হয়, আর দোলমঞ্চ দোলের সময় সুন্দর করে সাজানো হয় দুটোই। আর একটু কাজগুলো যদি দেখাই, এর কাজগুলো দেখুন, টেরাকোটার কাজ অসাধারণ। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা টিভি সিরিয়াল দেখতে ভালোবাসেন, অনেকেই এই কাছারি বাড়িতে যে শুটিং হয়েছিল, অর্থাৎ গৌরী এলোর যে মেগা সিরিয়াল, তার শুটিং হয়েছিল এই কাছারি বাড়িটাকে নিয়েই। তো আপনারা যারা গৌরী এলো সিরিয়ালটা দেখেন, এই বাড়িটাকে আপনারা দেখে থাকবেন সিরিয়ালের মধ্যে। এবারে চলুন আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাই, সেটা হলো গোপীনাথজিউর মন্দির। তো এই যে রাস্তাটা গেছে আটচালা শিব মন্দিরের পাশ দিয়ে, সেই শিব মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব গোপীনাথজিউর মন্দিরে। তো আমি এখন নহবতখানাকে অতিক্রম করে এগিয়ে চলেছি গোপীনাথজিউর মন্দিরের উদ্দেশ্যে। এই রাস্তাটা ঘুরে আমি প্রবেশ করলাম। প্রবেশ করতেই এইখানে দুটো স্মৃতি ফলক দেখতে পাচ্ছি পাশাপাশি, যেখানে বিশ্বাস পরিবারের সমস্ত মানুষজনদের নাম খোদাই করা রয়েছে পাথরের ফলকে। দেখুন, আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে একবার দেখে নিতে পারেন নামগুলো। আর এই রাস্তাটা সোজা চলে গেছে, এই যে লাল আর হলুদের কম্বিনেশনে মন্দিরটি দেখছেন, এটা হলো গোপীনাথজিউর মন্দির। যে গোপীনাথজিউর নাম অনুসারে এই পুকুর বা দিঘির নাম গোপীসাগর রাখা হয়েছে। আর এই মন্দিরে টেরাকোটার কাজে ভরপুর, বেশ সুন্দর নিখুঁত হাতে কাজ। একটু যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই, এই দেখুন কাজগুলো, অসাধারণ অপূর্ব কাজ। তো বন্ধুরা, আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম গোপীনাথজিউর মন্দিরের কাছে। তো এই হচ্ছে গোপীনাথজিউর মন্দির। তো চলুন আপনাদেরকে মন্দিরটা দেখাই। ভেতরে ঠাকুরমশাই চলে এসেছেন। আমি এই উঠলাম মন্দিরে, এখান থেকে আপনাদেরকে গোপীনাথজিউর দর্শনটা করাই। দেখুন কি অপরূপ লাগছে। ঠাকুরমশাই এখন দুজনকে সাজাচ্ছেন। দারুণ। আমি এই মুহূর্তে রয়েছি গোপীনাথজিউর মন্দিরের ঠিক কাছে। আর কাজগুলো দেখুন, পুরো মন্দির জুড়ে রয়েছে টেরাকোটার কাজ, অসাধারণ নিখুঁত হাতে কাজ। দেখুন এখানে একটা যুদ্ধের কাজ তুলে ধরা হয়েছে, অপূর্ব। প্রত্যেকটা জায়গায় দেখুন যুদ্ধের একটা দৃশ্য তুলে ধরা আছে। পুরো মন্দির জুড়ে রয়েছে টেরাকোটার কাজ, অপূর্ব। মানে এত অপূর্ব লাগছে, একে ভাষায় প্রকাশ করা যাবে না। দেখুন জাস্ট। যেহেতু এখন 4টে বাজে, 4টের সময় এই মন্দিরে ঠাকুরমশাই এসছেন, মন্দিরে পুজো করছেন এখন। ওম গোবিন্দ কেশ্বরার গোষ্ঠী গোপিয়ানম। ওম গোবিন্দ কেশ্বরার গোষ্ঠী বেশুভমর্দম। দিবেষ্টম দেবং ধ্যানবসন্তি নম গোপিয়া গোবিন্দ কেশ্বরার গোষ্ঠী নমঃ। নমামি নমস্তে বেশুভম।
পদ্মং দৃষ্টং শ্রীমন্য প্রজাপতি নমঃ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে গোপীনাথজিউ মন্দির দর্শন করালাম এবং রাধাকৃষ্ণেরও দর্শন করালাম। মন্দিরটা তো আমার বেশ ভালো লাগলো, কারণ মন্দির জুড়ে রয়েছে টেরাকোটার কাজ আর তার পাশেই রয়েছে সুন্দর একটি ছোট্ট নাট মন্দির। এই যে দেখুন, অপূর্ব এক নাট মন্দির, খিলান দেওয়া চারদিকে, বেশ সুন্দর। ছোট্টর ওপরে চলুন একটু ভেতরে প্রবেশ করি। ভেতরটা দেখুন, সুন্দর ডিজাইন করা রয়েছে এবং ওপরে কড়ি বর্গা রয়েছে, কারণ যেহেতু জমিদার বাড়ির মন্দির এটা, এখান থেকে মেইন দরজা দেখা যাচ্ছে। মেইন দরজাটা খোলে না, আপনাদের আপাতত এক ফ্রেমে এইটুকুই দেখালাম। ঘড়িতে সময় বলছে 4:30 আর আমি এই মুহূর্তে বাড়ির পথে রওনা দিলাম 10 ঘোড়া জমিদার বাড়ির প্রাঙ্গণ থেকে। আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম কলকাতা থেকে আপনারা কি করে এখানে আসবেন, এখানে এলে কি কি দেখবেন, যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। লাইক করার পাশাপাশি একটা বেল আইকন আছে, বেল আইকনটি প্রেস করে দেবেন, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো আপনার মোবাইলে চলে যাবে সবার আগে, সবার প্রথমে। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে, নতুন কন্টেন্টের সাথে, অন্য কোথাও ভালো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।